রাজধানীর খিলগাঁওয়ে গুলিতে নিহত শরীফ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য লেখক অভিজিৎ হত্যায় সরাসরি জড়িত জানিয়েছে পুলিশ। বলছে সে ছিল ব্লগার হত্যাকাণ্ডের সমন্বয়কারী। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে যে পুরস্কার ঘোষণা করা হয়েছে, ওর একজনের নাম ছিল শরীফ। তার চেহারার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। ফয়সাল আরেফিন দীপন, নীলাদ্রি নিলয় হত্যা, জুলহাস মান্নান, এই প্রত্যেকটার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর উত্তরায় বৌদ্ধ মন্দিরের পাশের খালে আজও তল্লাশি চলছে। ম্যাগাজিন ভর্তি আরও একটি কার্টুন উদ্ধার। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের রিভিউ আবেদন। ঈদে বেশি ভাড়া আদায় করা হলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। নৌপথে যাত্রী দুর্ভোগ শূন্যের কোঠায় নামিয়ে আনার আশ্বাস নৌমন্ত্রীর। চাহিদা মাফিক গ্যাস মিলছে না রাজধানীর বেশ কিছু এলাকার বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে। বেড়েছে গ্রাহক ভোগান্তি। সংকট থাকলেও তা সীমিত বলছে তিতাস। এবং অরক্ষিত হয়ে পড়েছে রাজশাহী নগরী সংলগ্ন পদ্মার পাড়। ভিটে মাটি হারানোর শঙ্কায় নদী পাড়ের মানুষ। চলছে বাঁধ সংস্কার, জানালো পানি উন্নয়ন বোর্ড। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার মূল হোতা আনসারুল্লাহ বাংলা টিম নেতা শরীফ ওরফে হাদি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। গোয়েন্দা পুলিশের দাবি শুধু অভিজিৎ নয়, ব্লগার নিলয়, ওয়াশিকুর রহমান বাবু, নাজিমুদ্দিন সামাদ, সমকামী অধিকার কর্মী জুলহাস মান্নান ও নাট্যকর্মী তনয় হত্যা সহ আরও বেশ কিছু হত্যার মূল হোতা ছিল শরীফ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল বছর ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। ঘটনার দিনের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় রাত ৮টা ২১ বইমেলা থেকে বের হন অভিজিৎ ও তার স্ত্রী। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ৩ ব্যক্তি তাদের পেছন থেকে অনুসরণ করে। এমনকি তারা বইমেলা থেকে বের হওয়ার আগেও এক ব্যক্তিকে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের দাবি শরীফই ছিল সেই ব্যক্তি। গোয়েন্দা পুলিশ আরো বলছে, শুধু অভিজিৎ নয়, ঢাকায় যত মুক্তমানা মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সবগুলোর পেছনে ছিল শরীফ ওরফে হাদি। পুলিশের দাবি, দুদিন আগে প্রকাশক টুটুল হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার শিহাবের দেয়া তথ্যে অভিযানে গেলে পুলিশের উপস্থিতির টের পেয়ে মোটরসাইকেলে করে শরীফ সহ আরো দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে শরীফ নিহত হলেও পালিয়ে যায় বাকি দুজন। অভিজিৎ রায়, নীলাদ্রি নিলয় হত্যা, তারপরে আহমেদ রশিদ টোটল, শান্তা মরিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ মুর্শেদ বাবু, ফয়সাল আরেফিন দীপন, ওয়াসিকুর রহমান বাবু, সাম্প্রতিক ৮/৬ যেটা সূত্রাপুরে সংগঠিত হয়েছে নাজিমুদ্দিন, কলাবাগানে যে জুলহাস মান্নান, এই প্রত্যেকটার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। গেল সপ্তাহে কামরাঙ্গীচর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যে গ্রেফতার হয় প্রকাশক টুটুল হত্যা চেষ্টা মামলার আসামি শিহাব। পরে শিহাবের দেয়া তথ্যে শরীফকে গ্রেফতারে অভিযানে যায় পুলিশ। এখন শরীফ বন্দুক যুদ্ধে মারা যাওয়ায় তথ্য পাওয়ার বিষয়টি সংকুচিত হয়ে গেল কিনা প্রশ্ন ছিল গোয়েন্দা কর্মকর্তার কাছে। যদি একটা আসামিকে আমরা হয়তো আমাদের কাছে থাকে, তার স্টেটমেন্টটা যদি আদালতে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে মামলাটা তো অবশ্যই বেশি শক্তিশালী হবে। আর আমরা মনে করি না এর জন্য যে ক্ষতিগ্রস্ত হবে, যে অন্যান্য আসামি যারা আছে নিশ্চয়ই আমরা তাদেরকে ধরতে পারবো, তাদের কাছ থেকে সেই স্টেটমেন্ট আদায় করব। পুলিশ কর্মকর্তা আরো বলেন, মাসখানেক আগে আনসারুল্লাহ বাংলা টিমের ৬ জঙ্গিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, শরীফ ছিল সেই তালিকার ১ নম্বর আসামি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় জলাশয়ে আজও উদ্ধার তৎপরতা চলছে। এতে এখন পর্যন্ত ৩২টি ম্যাগাজিন ভর্তি আরও একটি কার্টুন উদ্ধার করা হয়েছে। সকালে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। এ সময় আশেপাশের নিরাপত্তায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। খালের পাড় থেকে ম্যাগাজিন ভর্তি কার্টুনটির সন্ধান পায় ডুবুরিরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। গতকাল উত্তরা ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ বিহার সংলগ্ন একটি জলাশয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় অভিযান চালানো হয়। সে সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল জলাশয় থেকে ৯৭টি চাইনিজ পিস্তল ছাড়াও ২১৭টি ম্যাগাজিন, ১০০০ রাউন্ড গুলি ও ১১টি বেয়োনেট উদ্ধার করে।
দর্শক, উত্তরায় বৌদ্ধ বিহার এলাকায় আছেন সহকর্মী ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুর, উত্তরার এই খালপাড়ে আজকে দেওয়ার মতো মূলত দুটি তথ্য রয়েছে। প্রথমত, যে বেলা 11টার সময় একটি কার্টুন ভর্তি 32 পিস ম্যাগাজিন উদ্ধার করা হয়, এবং আরেকটি তথ্য হচ্ছে পুলিশ মহাপরিদর্শক কেএম শহীদুল হক তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে আমরা এই ম্যাগাজিনের উদ্ধার নিয়ে আমরা কথা বলেছি। এখন আমরা যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে পুলিশ মহাপরিদর্শক এখানে মূলত এসেছিলেন 12:30টার দিকে, এবং এই সময়ে মূলত গণমাধ্যমের কর্মীরা পুলিশ মহাপরিদর্শকের সাথে কোনো ধরনের কথা বলতে পারেননি। আর এটি করতে পারেননি মূলত পুলিশের কড়াকড়ির কারণেই। আপনি জানেন যে গতকাল রাত থেকেই যখন আসলে সন্ধ্যা থেকেই যখন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে এই জায়গাটিতে বিপুল পরিমাণের অস্ত্রের সন্ধান পেয়েছে, তখনই গণমাধ্যমের কর্মীরা এই এলাকাটিতে ছুটে আসেন। কিন্তু তখন থেকেই গণমাধ্যমের কর্মীদের অভিজ্ঞতা হচ্ছে এটি যে এখানে পুলিশের সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি ঘেঁষতে দেননি, এবং আজ সকালেও যখন গণমাধ্যমের কর্মীরা এই জায়গাটিতে এসেছিলেন তখনও পুলিশের পক্ষ থেকে একই ধরনের আচরণ করা হয়েছে, এবং সে কারণেই আসলে গণমাধ্যমের কর্মীরা মূলত খালের অপর পারে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধে অবস্থান নিতে বাধ্য হন, এবং সে কারণেই পুলিশ মহাপরিদর্শক যখন এখানে এসেছিলেন তখন গণমাধ্যমের কর্মীরা মূলত পুলিশ মহাপরিদর্শকের ছবি দূর থেকে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। যদিও এই আজকের যেই অভিযান, গতকাল থেকে যে অভিযানটি চলছে, এই অভিযানকে ঘিরে অনেক ধরনের প্রশ্নই গণমাধ্যমের কর্মীদের সামনে ছিল। তার একটি হচ্ছে যে গতকাল বলা হচ্ছে যে একটি কালো পাজেরোতে করে এখানে এই অস্ত্রগুলো ফেলে রাখা হয়েছে বলে পুলিশেরই একজন কনস্টেবল তিনি দেখতে পান। কিন্তু কালো পাজেরো কিভাবে এই এলাকায় ঢুকলো, পুলিশের বেশ কয়েকটি টহল চৌকি রয়েছে এই এলাকায় ঘিরে, তারপরেও পুলিশের নজর এড়িয়ে কিভাবে এই এলাকায় এরকম একটি কালো পাজেরো আসলো এবং এমন বিপুল সংখ্যক অস্ত্র এখানে ফেলে দিতে সক্ষম হলো, সেই প্রশ্নের উত্তর জানার জন্য গণমাধ্যমের কর্মীরা এখানে ছিলেন। কিন্তু পুলিশের কড়াকড়ির কারণেই আসলে আইজিপিকে সেই প্রশ্নটি করা যায়নি। এর পাশাপাশি এই প্রশ্নটিও তোলা যায়নি যে কারা আসলে কোন সংগঠন এই কাজটি করেছে বা কোন গোষ্ঠী এই কাজটি করেছে, সেই তথ্য পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে কিনা সেই প্রশ্নটিও আসলে আজকে এখানে গণমাধ্যমের কর্মীরা, বিপুল সংখ্যক গণমাধ্যমের কর্মী এখানে অবস্থান করার পরও সেই প্রশ্নটি তোলা যায়নি। তবে এখন থেকে 1 ঘন্টা আগে অর্থাৎ বেলা 11টা থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে উদ্ধার বা তল্লাশির অভিযান অনেকটাই শিথিল। সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত এখানে ফায়ার ব্রিগেডের কর্মীরাই মূলত এই কাজটি তাদের শারীরিকভাবে করছেন। সকাল 9টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে 7 জন ডুবুরি এখানে তল্লাশি চালিয়েছেন, এবং সেই 7 জন ডুবুরির তল্লাশির পরেই মূলত 11টার দিকে সেই কার্টুনটি উদ্ধার করা হয়। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফায়ার ব্রিগেডের কর্মীরা মোটামুটি তাদের যেই সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো গুছিয়ে এনেছেন, এবং সেগুলো তাদের যে গাড়ি সেই গাড়িতে তারা তুলে ফেলেছেন। এখন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পুলিশ যেহেতু এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে, তারা আসলে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা আসলে এখানে অবস্থান করবেন। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। মামুন। দর্শক, রাজধানীর উত্তরার বৌদ্ধ বিহার এলাকা থেকে অস্ত্র উদ্ধারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা বাড়াতে ও আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত 2016-17 অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি একথা বলেন। বাহিনীগুলোতে নতুন নতুন ইউনিট স্থাপন ও সদস্যদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশকে বহু সক্ষমতা অর্জনের জন্য আমরা বহু ইউনিট স্থাপন করেছি, যেমন আমরা হাইওয়ে, আমরা যেমন ট্যুরিস্ট পুলিশ এনেছি, নৌ পুলিশ এনেছি, আমরা এখন কাউন্টার টেররিজম, আমরা সাইবার ক্রাইম, এই সমস্ত ছোট ছোট ইউনিটের মাধ্যমে আমরা পুলিশকে সক্ষমতা বৃদ্ধি করার জন্য, তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা তাদের ট্রেনিং এর ব্যবস্থা করছি। র্যাবকেও আমরা একটা আধুনিক র্যাবে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছি। গণগ্রেফতার, বন্দুকযুদ্ধ নিয়ে জনগণের ক্ষোভ আড়াল করতে তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত বক্তব্য দিচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। জনাব তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা এই কুৎসামূলক আক্রমণের গুরু রহস্য হচ্ছে গত কয়েকদিন ধরে গণগ্রেফতার ও ক্রস ফায়ার নিয়ে সরকারের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ জন্মেছে সেটাকে আড়াল করা। এটা একেবারে আইন বহির্ভূত ব্যাপার সম্পূর্ণভাবে,
এটা কোনো মতেই রিমান্ডে থেকে একজন কাকে এইভাবে হত্যা করা জাতি মেনে নিতে পারে না। এই ধরনের হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত চাচ্ছি এবং অবিলম্বে এটা বন্ধ করার জন্য বলেছি। ৭১-এর যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করেছেন তার আইনজীবীরা। সকালে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেওয়া হয়। এর আগে ৬ জুন মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এদিনই মীর কাশেম আলীর মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে গাজীপুরের কাশিমপুর কারাগারে তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। রায়ে মুক্তিযোদ্ধা জসিম হত্যার দায়ে মীর কাশেমকে মৃত্যুদণ্ড এবং ধর্ষণ, অগ্নিসংযোগ সহ অন্য ৬ অভিযোগে তাকে ৫৮ বছরের কারাদণ্ড দেন আপিল বিভাগ। এর আগে ২০১৪ সালের ২রা নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর আপিল করেন তিনি। গ্যাস সংকটে পড়েছে রাজধানীর বেশ কিছু এলাকার মানুষ। বাসা বাড়িতে রান্নার গ্যাস ছাড়াও চাহিদা মাফিক চাপ মিলছে না সিএনজি স্টেশনগুলোতেও। এ কারণে বেশিরভাগ পাম্পে যানবাহনের সারির সঙ্গে দীর্ঘ হচ্ছে অপেক্ষার সময়। তবে তিতাসের দাবি সংকট সীমিত। আতিকুর রহমান তমালের রিপোর্ট। অপেক্ষার সময় যেন কাটতেই চায় না, কিন্তু যত বিরক্তিরই হোক না কেন চাকরি তো বাঁচাতে হবে। এ কারণে ডিউটি শুরুর অন্তত 2 ঘন্টা আগেই ড্রাইভার ফয়সালকে গ্যাস নিতে পাম্পের লাইনে দাঁড়াতে হয় প্রতিদিনই। ম্যাডামদের কাছে কৈফিয়ত দিতে মনে করেন আমগো দফা ঠান্ডা, ওনারা বিশ্বাসই করে না 2-2.5 ঘন্টা। তা আমাদের যেই একটা অবস্থা, আল্লাহ, আমি আর এই চাকরি করবো না ঈদের পর থেকে, আল্লাহ দিবাস। গ্যাসের চাপ কম থাকায় চলতি রমজানে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে এমন দুর্ভোগ এখন অনেকটাই স্বাভাবিক। 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াই থাকতো, আমার তো জমা দিতে হয়, পেছনদার তো নাইমা যায়। প্রেশার না থাকার কারণে গাড়ি রাখতে দিলাম দাঁড়া করিয়া, ইঞ্জিন মেশিন বন্ধ করে দিলে। শুধু চালকেরাই নন, একই কারণে ভুগছেন পাম্প মালিকেরাও। কিছু কিছু জায়গাতে গ্যাসের প্রেশার কম হলে একটা সমস্যা যেটা হয়, আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যায়। এক জায়গায় সাপ্লাইয়ের ক্ষমতা কমে যাচ্ছে এবং আরেক জায়গায় যেহেতু কম সময়ের মধ্যে সবাইকে দিতে হয়, এই জন্য কিউ হয়ে যাচ্ছে। সিএনজি পাম্পগুলোর মতো অতটা প্রকট না হলেও গ্যাস সংকট আছে রান্নাঘরে। আর তাই অনেক রান্নাঘরের মতো এই রান্নাঘরেও পাইপলাইনে গ্যাস না থাকায় রান্নার কাজ চলছে এলপি গ্যাসে। পাম্পে যখন ভুগছে চালক আর মালিকরা, তখন নাখালপাড়ার এই বাসায় চুলা জ্বলছে টিম টিম করে। রাজধানীর বেশ কয়েকটি এলাকাতেও একই অবস্থা। গ্যাস একবারই কম, সিলিন্ডার ব্যবহার করি না পারি। রাজধানীর সামান্য কিছু পকেটে সংকট আছে, তবে তা সীমিত, এমন দাবি কর্তৃপক্ষের। অন্যদিকে সিএনজি স্টেশনে গাড়ির চাপের বিষয়ে তাদের মত, রমজানে বেশি সময় ধরে পাম্প বন্ধ থাকায় সকালে গাড়ির সারি দীর্ঘ হচ্ছে। কিছু কিছু জায়গায় ক্লাস্টারস অফ সিএনজি স্টেশন থাকাতে ওই সময়গুলিতে একটু সামান্য কিছু প্রেশার প্রবলেম হতে পারে, তবে ওইটার কোনো লো প্রেশার বলবো না ওইটা। আর ডোমেস্টিকে আমাদের এমন একটা কমপ্লেন আমরা এখনো পর্যন্ত পাই না। তিতাসের দাবি, আগের রমজানগুলোর তুলনায় এবার রমজানে গ্যাসের চাপ এবং সরবরাহ দুইই ভালো। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। কক্সবাজারের অত্যাধুনিক ডপলার রাডার স্টেশনটি এখন চরম ঝুঁকিতে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। ঈদের সময় বেশি ভাড়া আদায় করা হলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, ঈদে ঘরমুখ যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীর আশপাশে 16টি পয়েন্টে 1000 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে, যারা যানজট নিয়ন্ত্রণে কাজ করবেন। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ এলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। 16টি পয়েন্টে 1000 স্বেচ্ছাসেবক কাজ করবে, 3 শিফটে 5 দিন 24 ঘন্টা, এবং এতে আমরা জনগণের এই কষ্টটাকে টলারেবল লেভেলে রাখবো। এদিকে ঈদে নৌ দুর্ঘটনা এবং যাত্রী দুর্ভোগ শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনের সম্মেলন কক্ষে ঈদের লঞ্চ, ফেরি, স্টিমার সহ বিভিন্ন জলযান সুষ্ঠুভাবে চলাচল নিয়ে বৈঠক শেষে তিনি কথা বলেন। আমরা আশা করি এই বছর 2016 সালে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা সকলে মিলে যদি তৎপর থাকি, আন্তরিক থাকি, তাহলে ইনশাআল্লাহ এই বছর আমরা অন্তত শূন্যের কোটায় নিয়ে আসতে সক্ষম হব। এই বছরে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই পত্রিকায় গত 2 দিন আগেই লক্ষ্য করেছেন, বিশ্ব ব্যাংক আমাদের জন্য 3200 কোটি টাকা বরাদ্দ করেছে শুধু নৌ সেক্টরের জন্য। এখন এই টাকা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে আমরা নদী খনন করব। অরক্ষিত হয়ে পড়েছে রাজশাহী নগরীর পদ্মা নদীর পাড়।
ভাঙতে শুরু করেছে পদ্মার শহরমুখী তীরের অনেক স্থান। এতে ভিটেমাটি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে পর্যায়ক্রমে বাঁধ সংস্কারের কাজ চলছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। বর্ষার শুরুতেই মৃতপ্রায় পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। গেল বছর প্রবল স্রোতে বহু স্থানে ঘরবাড়ি হারিয়েছে পদ্মাপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায় পদ্মাপাড়ে ৮০ দশকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এরপর ২০০০ সালে বাঁধটিকে কনক্রিটের ঢালাই করা হয়। এরপর গত ১৫ বছরে পদ্মার তীর সংস্কারের কোনো কাজ হয়নি। এতে নদীর পানি বৃদ্ধির শুরুতেই ভাঙনের মুখে পড়েছে বাগান, ফসলি জমি সহ ঘরবাড়ি। জমি আছে কি ভেঙে চলে যায়, আমরা কোন দিকে যাবো? আমাদের কোনো আধার নাই। রাত্রে ঘুমিয়ে থাকি, খুব ভয়, আমরা ঘুমিয়ে থাকি, খুব আতঙ্কের ভিতরে ঘুমিয়ে থাকি। বড় আরো বাদ দেওয়া উচিত ওই বছরের ওখানে, নাইলে শহরটা খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে যে কোনো সময়তে। অল্প কিছুদিনেই ফুলে ফেপে উঠবে পদ্মা, তাই স্থায়ী কাজগুলো শুষ্ক মৌসুমেই নির্মাণের পরামর্শ এই বিশেষজ্ঞের। শুষ্ক মৌসুমে যখন আমরা মেইনটেন্যান্সটা করব, তখন সেই কাজটা যতটা নিখুঁতভাবে সুন্দরভাবে হবে, বর্ষা চলাকালীন নিশ্চয়ই অতটা ভালোভাবে সেটা হওয়ার কথা না। তবে জেলার পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তার দাবি, সঠিক সময়ে তীর সংরক্ষণের কাজ করছেন তারা। যারা কিনা নদী তীরবর্তী মানুষ, তাদের শঙ্কিত হওয়ার কোনোই কারণ নাই। এটা একদমই সময়েই করা হচ্ছে। তারপরে যদি যখন কোথাও ইমার্জেন্সি লাগবে, সেটা আমাদের অন্য ধরনের কাজ, সেটা ইমার্জেন্সি আমরা ফ্লাড ফাইটিং করে থাকি। পানি উন্নয়ন বোর্ড বলছে শহরের পশ্চিমে বাঁধ প্রশস্ত করতে ২৬৮ কোটি টাকার প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রাজশাহী শহরের কোল ঘেঁষে বয়ে চলা পদ্মা নদীর এই ৩০ কিলোমিটার তীরে গত ৮ বছরে ভাঙন এবং বাঁধ দেবে যাওয়ার ঘটনায় ৫টি অতি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে এই বর্ষা মৌসুম শেষ হলে ৮৬ কোটি টাকা ব্যয়ে ২২৮০ মিটার বাঁধ পুনঃসংস্করণ করবেন তারা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ত্রিদেশীয় সিরিজের খবর। জমে উঠেছে ৩ ক্রিকেট পরাশক্তির লড়াই। সেই লড়াইয়ে আরও এগিয়ে যেতে আজ দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায়। দুটি জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি গেল ম্যাচে আমরা শতক ও ডুপ্লেসির অপরাজিত ৭৩ রান ইঙ্গিত দিচ্ছে প্রোটিয়া ব্যাটিং লাইন আপের দৃঢ়তার। এর সঙ্গে আরও যোগ হচ্ছে হার্ড হিটার এবিডি ভিলিয়ার্স, ডি কক, ডুমিনির মতো ব্যাটসম্যানরা। আর বোলারদের মধ্যে গেল ম্যাচের ক্যারিয়ার সেরা 7 উইকেট পাওয়া ইমরান তাহিরের সঙ্গে আছেন শামসি আর পার্নেলরা। অন্যদিকে সবশেষ ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে থেকেই এই ম্যাচে মাঠে নামবে অজিরা। দলের ব্যাটিং লাইন আপে ওসমান খাজা, স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি ফর্মে আছেন দারুণভাবে। এছাড়া হ্যাজেল উড, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক থাকছেন বোলিং বিভাগ সামলাতে। দিগন্ত বিস্তৃত খোলা জমিন আর সুবিশাল আকাশের মতো উদারতা নিয়ে যে মানুষটি সন্তানের জন্য রচনা করেন জীবনের স্তম্ভ, তিনিই তো বাবা। সেই বাবাকে ভালোবাসার জন্য একটি দিন হয়তো যথেষ্ট নয়, তবুও এই দিনটি কেবল বাবার জন্যই। আজ বাবা দিবস। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাবা দিবসের সূচনা হলেও বর্তমান সময়ে এসে এর তাৎপর্য ভিন্ন মাত্রা নিয়ে আমাদের কাছে ধরা দেয়। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। গান অনুশীলনে ব্যস্ত আরাফাত, সঙ্গে রয়েছে তার 2 ভাই আবিদ এবং অয়ন। স্নেহের পরশ নিয়ে পাশে বসে আছেন তাদের বাবা, ধরিয়ে দিচ্ছেন ভুল ভ্রান্তি আর যোগাচ্ছেন উৎসাহ। শুধু তাই নয়, সন্তানের স্কুলে যাওয়া, লেখাপড়া, এমনকি ঘুরতে যাওয়া সহ সব কাজে বাবা রয়েছেন বটবৃক্ষ হয়ে। আমার স্কুল ছুটি থাকলে আমার বাবা আমাকে নানা বাড়ি ঘুরতে নিয়ে যায়, আমাকে স্কুলে নিয়ে যায়, আমাকে গান শেখাতে সাহায্য করে। আমি ভালোবাসি আমার বাবা আমাকে আইসক্রিম খাওয়ায়, আমি নানু বাড়ি যাই, আরাফাত ভাইয়াদের সাথে খেলি। জীবনের নানা পথ পেরিয়ে বাবারাও হয়ে পড়েন নিঃসঙ্গ। তবে সন্তানের আগমনে বাবার আনন্দ যেন বহুগুণ বেড়ে যায়। যে বাবা জীবনের সর্বশক্তি দিয়ে সন্তানকে আগলে রেখেছিলেন সারা জীবন, তার প্রতি সন্তানেরও মমতা যেন অবাধ।
বাবারা শাশ্বত, চিরন্তন। তবুও বাবাদের ধরন পাল্টেছে যুগে যুগে। এখনকার বাবারা সন্তানের প্রতি শুধু স্নেহ ভালোবাসার হাত বাড়ান তা নয়, বরং সাবলীল বন্ধুত্বপূর্ণ একটি নিরাপদ আশ্রয় হয়ে ওঠেন। দিন শেষে যেইটুকু সময় বাবা বাসায় আসে সে টায়ার্ড থাকে, আমিও হয়তো বা আমার কাজে টায়ার্ড থাকি, কিন্তু আমরা যখন কথা বলি আমাদের মনে হয় না যে আমাদের দুইজনের মাঝে এতটা গ্যাপ আছে। এখানে কোনো ধরনের বাধা নেই যে আমরা কোনো কিছু বলতে পারবো না, ফ্রেন্ডলি সব কথাই বলতে পারি। এবং আমার মনে হয় যে আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড। সকল সন্তানের জন্য বাবা মানে এক উন্মুক্ত আশীর্বাদের হাত। এই দিবসে সকল বাবার হাতে থাকুক সন্তানের শ্রদ্ধায় ভেজা ফুল। সকল বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। এই মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর ধানমন্ডিতে রয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহবুব। ফয়সাল, 13 রমজান আজকে সকাল থেকেই কিন্তু আমরা ঈদ কেনাকাটার খবর সংগ্রহের জন্য রাজধানীর বিভিন্ন শপিং মলে কিন্তু ঘুরেছি। এই মুহূর্তে ধানমন্ডির একটি শপিং মলে আমরা আছি। এখানে দেখতে পাবেন যে আসলে মূলত যে মহিলাদের যে পোশাক, সেই পোশাকের বড় একটি কালেকশন কিন্তু এই মার্কেটটিতে আছে। আমার পাশেও দেখা যাচ্ছে যে একটি দোকানে কিছুক্ষণ আগেও এখানে আসলে ক্রেতা ছিল। আপনি জানেন যে এখন নামাজের সময় বা নামাজের সময়ের কারণে আসলে এই মুহূর্তে একটু ক্রেতা কম। আমরা এখানে বিক্রেতা যিনি আছেন তার সাথে একটু কথা বলতে চাই। এবার আসলে আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আমাদের বেচে কিনে আসলে মোটামুটি আমরা আশানুরূপ হচ্ছে, ভালো হচ্ছে, আরো ভালো হবে সামনে আশা করতেছি। কারণ মাত্র শুরু, যেহেতু 3 পিস আমাদের যে শাড়ি কালেকশন সেটা 15 রমজানের পরেই জমে ওঠে। তারপরও আশা করতেছি এখন যেভাবে হচ্ছে আমরা আশা করতেছি মাস শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমাদের ভালো হবে আমাদের। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখাতে চাই এখানে মূলত কিন্তু শাড়ির কালেকশন, জামদানি শাড়ি সহ এবং অন্যান্য যে শাড়িগুলো আছে এগুলোর কালেকশন আছে। এবং পাশের যে দোকানটি সেখানেও কিন্তু আসলে মহিলাদের বা নারীদের আসলে যে সমস্ত পোশাক, সালোয়ার কামিজ সেগুলো কিন্তু আছে এবং ক্রেতা দর্শনার্থীরা কিন্তু আসছেন এবং দেখছেন। মূলত যেটি বলা হয়ে থাকে যে আনস্টিচ কাপড়, যেগুলো অর্থাৎ যেগুলো আসলে কেনার পরে আবার দর্জির দোকানে গিয়ে আসলে সেলাই করে নিতে হয়, সেই ধরনের কাপড়গুলোই এখানে বেশি বিক্রি হয়। এ কারণে আসলে যে রোজার 20 রোজা পর্যন্ত আসলে এই মার্কেটের বেচা বিক্রি অনেক বেশি থাকে। এছাড়াও এখানে শাড়ি পাওয়া যায়, শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায় এবং এখানে অনেক ক্রেতার সাথে আমি কথা বলে জেনেছি যে এই মার্কেটটিতে মূলত আসলে এক দরের পণ্য বা পোশাক বেশি বিক্রি হয়, যার কারণে অনেকেই কিন্তু এখানে আসেন এবং দেখতেই পাচ্ছেন যে মার্কেটটি কিন্তু অনেক এই মুহূর্তে অনেক ফাঁকা এবং অন্যান্য যে মার্কেট, এবং আমরা সকালবেলা যেমন নিউ মার্কেট বা গাউসিয়া এলাকায় ছিলাম, ওখানে যে পরিমাণ ভিড় থাকে তার তুলনায় কিন্তু এখানে ভিড় অনেক কম। কিন্তু এই ক্রেতা কিন্তু এই যে ফাঁকা থাকার যে সুযোগে সেই স্বাচ্ছন্দ্যের সঙ্গে কিন্তু নানান রকম যে পণ্য, যে ঈদে নিজেকে সাজিয়ে তোলার জন্য বা নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য যে পণ্য, সেই পণ্যটি কিন্তু খুঁজে ফিরছেন। এবং শুধু তাই নয়, এবং এই পোশাকের সঙ্গে সঙ্গে কিন্তু নানান রকম আরো যে বিষয়গুলো থাকে, যে জুতা সহ নানান রকম পোশাক যেগুলো থাকে, ছেলেদের পোশাক, পাঞ্জাবি বা এই ধরনের যে পোশাকগুলো থাকে, সেই পোশাকগুলোর কিন্তু একটি বড় কালেকশন এখানে আছে। আমার পেছনে দেখা যাচ্ছে একটি জুতার দোকানও কিন্তু রয়েছে। তো আসলে স্বাচ্ছন্দ্যে বা ভিড়ভাট্টা এড়িয়ে আসলে আরামদায়ক পরিবেশে মার্কেট করার জন্য বা শপিং করার জন্য আসলে কিন্তু এই মার্কেটটি কিন্তু যথেষ্ট ভালো এবং ক্রেতাদের জন্য কিন্তু বেশ সুযোগ সুবিধা তারা রেখেছেন। তো এই ছিল আসলে আমার কাছে ঈদ কেনাকাটার খবর। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। ঈদ যতই এগিয়ে আসছে ততই জমে উঠতে শুরু করেছে সারা দেশের ঈদের কেনাকাটা। শেষ সময়ে ভিড় এড়াতে আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর শপিং মলগুলোতে ঈদ কালেকশন নিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা। ক্রেতাদের উপচে পড়া ভিড় এখনো চোখে না পড়লেও নির্ঝঞ্ঝাট কেনাকাটায় আগ্রহীরা ঠিকই ছুটছেন দোকানে দোকানে। শাড়ি, 3 পিস, কসমেটিক্সের দোকানেই এখন ক্রেতাদের আনাগোনা। দাম নিয়ে সন্তুষ্ট অনেকেই, যদিও ডিজাইন আর পোশাকের বৈচিত্র্য নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আনকমন কিছু চাই আমরা, কিন্তু সেটা পাচ্ছি না।
তবে এখানে কালেকশন অনেক ভালো লাগছে, সাধ্যের মধ্যে পাইতেছি। আর মোটামুটি সব দোকানেই কালেকশন ভালো আসছে এবার মাঝদিতে। আমরা আশা করি আরো কাস্টমার আমাদের বাড়বে, আমাদের বিক্রিটা আরো ভালো হবে। যশোরে জমে উঠতে শুরু করেছে ঈদের শপিং। নানা দোকান ঘুরে যাচাই বাছাই শেষে নিজেদের পছন্দের পোশাকটি বেছে নিচ্ছেন তারা। সিটি প্লাজা, জেস টাওয়ার সহ বড় বড় শপিং মল ও বিপণী বিতানগুলোতে নানা নাম ও বাহারি রঙের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। অন্যান্য বছরের মতো এবছরও ভারতীয় পোশাকের প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। ভালোই কালেকশন আছে, দাম মোটামুটি সীমিতের ভিতরে, পছন্দের মতন কিনলে লিমিটেডের ভিতরে দাম আছে। মোটামুটি অন্যবার যেরকম দেখি ড্রেস অনুযায়ী রেঞ্জ কমই আছে। দামটা গত বছর থেকে বেশি মনে হচ্ছে একটু তুলনামূলক। সবচেয়ে ভালো চলতেছে গাউন, লং যে ড্রেসগুলো ওইগুলা, খোররাম সুলতানা। দেশি ড্রেসও খুব রিজনেবল, বিদেশি ড্রেসও খুব স্থিতিশীল আছে, কিন্তু খরিদ্দার খুবই কম মার্কেটে। বেচা কেনা শুরু হয়নি, তবে আমরা আশা করছি হয়তো 2-1 দিনের ভিতরে বেচা কেনা শুরু হবে। অন্যদিকে ঈদকে কেন্দ্র করে বরগুনার মার্কেটগুলোতে চলছে বাড়তি আয়োজন। পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় একটু বেশি দেখা গেছে। জমে ওঠেনি জুতা কিংবা প্রসাধনীর বাজার। ব্যবসায়ীরা আশা করছেন রমজানের মাঝামাঝি সময় থেকে ঈদ কেনাকাটা পুরোপুরি জমে উঠবে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সামনে ঈদ, তাই ব্যস্ত নরসিংদীর মনোহরদী উপজেলার জামদানি পল্লী। বেশি মজুরির আশায় দিনরাত কাজ করে যাচ্ছেন কারিগররা। এখানকার তৈরি জামদানি সরবরাহ করা হচ্ছে রাজধানী ঢাকার অভিজাত বিপণী বিতানগুলোতে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুতোর পর সুতো সাজিয়ে জামদানির কারিগররা শুধু শাড়ি বুনছেন না, বুনছেন তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ। জামদানিকে আঁকড়ে ধরে বেঁচে আছে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের 2 শতাধিক পরিবার। এখানকার কারিগরদের বেশিরভাগই কম বয়সী হলেও জামদানি শাড়ি তৈরিতে বেশ দক্ষ তারা। তাদের হাতের নিখুঁত শৈল্পিকতায় তৈরি দৃষ্টিনন্দন জামদানি শাড়ির রয়েছে চাহিদাও। ঈদকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন জামদানি শিল্পীরা। ঈদের সময় তো মনে করেন একটু ব্যস্ততা বেশি, কারণ হলো মার্কেটে এবং এমনি গ্রাহকের একটু চাপ বেশি। আপাতত এটা আমার তাতে যেটা এটা আপনি মনে করেন 7,000 টাকা নিম্ন দাম আর কি। আমরা যে শাড়িটা তৈরি করি এটা ডিজাইনটা মনে করেন না যে আমরা নিজেরাই তৈরি করি, আমরা নিজেরাই সবকিছু করি। যত কাজ বাড়িব তত সময় বেশি লাগবে, মনে করেন দাম ওটা বেশি উঠবো। সুতার গুণগত মান ও ডিজাইন ভেদে বিভিন্ন দামের শাড়ি তৈরি করছেন তারা। তবে পুঁজির অভাবে এই শিল্পের প্রসার ঘটানো যাচ্ছে না বলে জানান জামদানির কারিগররা। তো আমার কাছে যদি পুঁজি থাকতো তাহলে আমরা যদি সরাসরি দোকানও যদি ব্যবসা করতাম, তাইলে দোকান তো সরাসরি ব্যবসা করলে যে এই লাভটা হইতো, এই লাভটা আবার তাঁতিরও পাইতো। সরকারি যদি আমরা কোনো অনুদান পাই তো পাইলে আরো এসব কল আরো বসান যাইব। ঐতিহ্যবাহী এই জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি। জামদানি শিল্পের সাথে যারা রয়েছেন তাদের এই পুঁজির সংস্থান যেন হয়, সেই সংস্থানের জন্য আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে তাদেরকে একটা অ্যাডভোকেসির মাধ্যমে আমরা সংযুক্ত করতে চাই এবং করতে পারি। এটা আমাদের একটা পরিকল্পনার মধ্যে রয়েছে। একটি তাঁতে একটি শাড়ি তৈরি করতে সময় লাগে 7 থেকে 15 দিন। আর এই শাড়ির প্রধান বাজার নারায়ণগঞ্জের ডেমরা ও গাউসিয়া। সময় সংবাদ, নরসিংদী। দুপুরের সময়ে আরো থাকছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির আরো অবনতি। বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে, পুড়ে ছাই প্রায় 8,000 একর বনাঞ্চল। এবং ভেনেজুয়েলাকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ফেভারিট আর্জেন্টিনা। শেষ 4 প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। 2016-17 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে সরকার ব্যক্তি খাতে বিনিয়োগের জিডিপি 23.03% করার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন এবং ব্যয় না কমলে ব্যক্তি খাতে বিনিয়োগের স্থবিরতা কাটবে না। এই সংকটের সমাধান না হওয়া পর্যন্ত সরকারের নেয়া প্রকল্পগুলো সময় মতো শেষ করার আহ্বান জানিয়েছেন তারা। হাজিরা শিউলির রিপোর্ট। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকার পরেও চলতি অর্থবছরে বাড়েনি বেসরকারি বিনিয়োগ। বর্তমানে মোট বিনিয়োগ বেড়ে জিডিপির 28.9% হলেও কয়েক বছর ধরে ক্রমাগত কমছে ব্যক্তিখাতে বিনিয়োগ। এজন্য বাজেট বক্তৃতায় হতাশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, উচ্চ প্রবৃদ্ধি অর্জনে ব্যক্তিখাতে বিনিয়োগ 27% উন্নীত করতে হবে। এক্ষেত্রে বিনিয়োগের বাধা নিরসনের সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে আশার আলো দেখান তিনি। স্বীকার করতে দ্বিধা নেই যে এই ব্যক্তি মালিকানা খাতে বিনিয়োগ
কয়েক বছর ধরেই 21-22% মধ্যে সীমিত আছে। ব্যক্তি বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করার জন্য, জ্বালানি ঘাটতি সমাধানের জন্য এলএনজির আমদানি করছি। অর্থনীতিবিদদের মতে ব্যক্তি খাতের নতুন বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ ব্যয় ও প্রক্রিয়াগত জটিলতা কমানোর পাশাপাশি স্বল্প সুদে নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যে সমস্ত ফি সেগুলো যেমন বাড়ছে, একইভাবে কমপ্লাই করবার জন্য এখন অনেক ধরনের নতুন নতুন প্রয়োজন পড়ছে তাদের বিনিয়োগে আসার প্রাক শর্ত হিসেবে, সেটিও তাদের ক্ষেত্রে নতুন বিনিয়োগকারীদেরকে বিনিয়োগে নিরুৎসাহ করছে। তবে ব্যবসায়ীরা বলছেন দেশি বিদেশি নতুন বিনিয়োগ আকর্ষণে জ্বালানি অনিশ্চয়তা দূর করার পাশাপাশি সরকারি গৃহীত অবকাঠামোগত প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা শিল্পের মালিক এনার্জির কনফার্মেশন না পাবে, মেশিন চালাবে কি করে? যতক্ষণ পর্যন্ত এলএনজি না আসছে, আমাদেরকে 5 থেকে 6 টাকার মধ্যে পাওয়ার দেওয়া। বিদেশি বিনিয়োগকারীরা আসতে চায় না কিন্তু ব্রোক্রেসির কারণে। সরকার প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু নির্দিষ্ট সময় শেষ করতে পারছে না এবং আমরাও পিছিয়ে পড়ছি। এছাড়া বাজেটে পূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে কর রেয়াতের সুবিধা কমানোয় বিনিয়োগ নিরুৎসাহিত হবে বলে মত ব্যবসায়ীদের। রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিভিডেন্ডের থেকে যে ছাড়গুলো ছিল এবং যে সহায়কভাবে আপনার ইনভেস্টমেন্ট করার সুযোগগুলো ছিল সেগুলোকে এবছর সরিয়ে ফেলা হয়েছে। তো এগুলো কিন্তু সবই অ্যাকচুয়ালি একটু ডিসকারেজিং হয়ে যায় নতুন ইনভেস্টমেন্টসের ক্ষেত্রে। সিপিডির মতে ব্যক্তি খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 80,000 কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ লাগবে। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে স্থাপিত অত্যাধুনিক ডপলার রাডার স্টেশনটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চলতি বর্ষা মৌসুমে ভারী বর্ষণে যে কোনো সময় পাহাড় ধসে রাডারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে রক্ষা প্রাচীর নির্মাণের দাবি স্থানীয়দের। সৈয়দ রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2007 সালে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজের পাহাড়ে নির্মাণ করা হয় অত্যাধুনিক ডপলার রাডার স্টেশন। 2015 সালের 27 জুলাই ভারী বর্ষণে ধসে পড়ে রাডার স্টেশনের পশ্চিম পাশের পাহাড়ের একাংশ। এ সময় মাটি চাপা পড়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী 5 জনের মৃত্যু হয়। ধসে পড়া পাহাড়ের উপরের ক্ষতিগ্রস্ত অংশ এখনও খাড়া খাদ হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরও এখন পর্যন্ত স্টেশনটি রক্ষায় কাজ শুরু করেনি কর্তৃপক্ষ। চলতি বর্ষা মৌসুমে যে কোনো সময় ফের পাহাড় ধসে রাডারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির আশঙ্কা করছেন তারা। রাডার কর্তৃপক্ষ কোনো যে পাহাড় ধসের পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করে নেই। ওরা ঠিক করবে বলছে, এখনো পর্যন্ত ঠিক করে না। আবারও বর্ষা মৌসুম চলে আসছে, এখন এটা নিয়ে আমরা সবাই আতঙ্কতে এখন আছি। আমরা সরকারের কাছে আবেদন করতেছি অতি সত্য কাজকর্ম করি মতো যেন পাবলিকের জীবনটা বাঁচা। গুরুত্বপূর্ণ এই রাডারটিকে ধস থেকে রক্ষায় প্রাচীর নির্মাণ একান্ত প্রয়োজন বলে জানালেন রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা। যেটা আইপি ভবন আছে, ইন্সপেকশন বাংলো, ওইখানে ওইটা বেশি যোগ্যতার কাছাকাছি জিনিসটা। দশের যখন প্রক্রিয়া শুরু হয়েছে, 10 বন্ধ করা একান্ত আবশ্যক। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, শিগগিরই রাডারটি রক্ষায় প্রাচীরের নির্মাণ কাজ শুরু করা হবে। দরপত্র উন্মুক্ত করলে এত বা 10 দিনের ভিতরে এটা দরপত্র মূল্যায়ন হয়ে গেলে আমরা ঠিকাদার সিলেকশন করতে পারবো আশা করি আর কি, এবং কাজটা আমরা শুরু করতে পারবো খুব শীঘ্রই। জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তায় 120 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাডারটি দেশের আবহাওয়ার অবস্থান পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আবহাওয়ার আগাম সতর্কতা প্রদানে সক্ষম। সময় সংবাদ, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগুন ছড়িয়ে পড়ছে আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে। পুড়ে গেছে প্রায় 8,000 একর বনাঞ্চল। দাবানল রাজ্যের সান্টা বারবারা এলাকার 145 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ায় এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে আশেপাশের এলাকার বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 1200-ও বেশি কর্মী। অন্যদিকে নিউ মেক্সিকোয় ছড়িয়ে পড়া দাবানলে এ পর্যন্ত 17,600 একর এলাকা পুড়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে 700-ও বেশি দমকল কর্মীর সহায়তায় এখনো পর্যন্ত কেবল 5% বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের ঘুষ নেয়ার স্টিং ভিডিও নিয়ে সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে সাংবাদিকদের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী মমতা এই ঘটনায় কলকাতার পুলিশ সুপারকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। শনিবার দুপুরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মী সভা শেষ করে মমতা সাংবাদিকদের বলেন,
স্টিং অপারেশনের নামে সাংবাদিকরা তৃণমূলকে ব্ল্যাকমেইল করেছে। দলের কোনো নেতা ঘুষ নেননি দাবি করে মমতা বলেন, জোর করে টেবিলে টাকা রাখা হয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনের আগে narda.com নামের একটি ওয়েব পোর্টাল তৃণমূলের কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতার ঘুষ নেয়ার ভিডিও প্রকাশ করে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে প্রচারের হাতিয়ার তৈরি করতে নারদাকাণ্ড ঘটানো হয়েছিল। তুমি আবার টেবিলে কিছু টাকা রেখে দিচ্ছ, দিয়ে ছবি তুলে নিয়ে বলছো ঘুষ দিচ্ছিল। তোমার কাছে আমি চাইনি, কেন এসেছিল আমার বাড়িতে? কেন এসেছিল? তার বাড়িতে কাউকে সময় দেওয়া যাবে না, কাউকে টাইম দেওয়া যাবে না। রিপোর্টাররা যদি এই কাণ্ড করে, তাহলে রিপোর্টারদের সাথে লোকে কথা বলবে কেন? এটা মিডিয়াতে মনে রাখবেন, মিডিয়ার পক্ষে এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড হয়ে যাচ্ছে। ইউ আর নট রেসপন্সিবল, অল মিডিয়াস আর নট রেসপন্সিবল। কোপা আমেরিকার খবর। লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়েন এর নৈপুণ্যে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে 4-1 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। জোড়া গোল করেছেন গঞ্জালো হিগুয়েন। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আর্জেন্টিনা। র্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনা, আর ভেনেজুয়েলার অবস্থান 77। লড়াইটা যে অসম হবে তা বলে দেয় র্যাঙ্কিংই। তবে পুচকে ডেভিডের গলিয়াত বধের ইতিহাস তো সবারই জানা। সে থেকে অনুপ্রেরণা নিয়ে 14 বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয় ভেনেজুয়েলা। আসলে প্রথমবারের মতো ম্যাচের শুরু থেকেই মাঠে নামেন লিওনেল মেসি, আর নেমেই ছড়াতে থাকেন মুগ্ধতা। অপেক্ষাকৃত দুর্বল ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি আলবিসেলেস্তেরা। লাভেজ্জির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া হিগুয়াইন প্রতিদান দেন কোচের আস্থার। মেসির অ্যাসিস্টে ম্যাচের 8 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এল পিপিতা। আগের ম্যাচগুলোর পারফরম্যান্সের সমালোচনা বন্ধ করার পণ করেই যেন নেমেছিলেন নাপোলি স্ট্রাইকার হিগুয়াইন। ভেনেজুয়েলার ডিফেন্সের ভুল কাজে লাগান বেশ বিচক্ষণতার সঙ্গেই। 28 মিনিটে লিড দ্বিগুণ করে জেরার্ডো মার্টিনের দল। 2 গোলে পিছিয়ে পড়া লা ভিনোটিন্টোরা হঠাৎ করেই যেন জেগে ওঠে। রন্ডন ফেলশারদের মুহুর্মুহ আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে আর্জেন্টিনার ডিফেন্স। যে সুযোগগুলো ভেনেজুয়েলা পেয়েছিল তাতে গোলও হয়, কিন্তু আলবিসেলেস্তে গোলরক্ষক সার্জিও রোমেরোর হাতে যেন ভর করেছিল ফুটবল দেবতার বর। অসীম বীরত্বে ভেনেজুয়েলাকে হতাশায় ডুবিয়ে অক্ষত রাখেন কোচ। তবে চাপের মুখে ডিবক্সে ফাউল করে বসেন রোমেরো। তবে গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভেনেজুয়েলা। 44 মিনিটে পাওয়া পেনাল্টি মিস করেন সেইজাস গুনথের। তবে দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচে নিয়ন্ত্রণ নেয় 14 বারের কোপা চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলাকে নিয়ে শুরু হয় আর্জেন্টিনার ছেলে খেলা। এবার গোল উৎসবে যোগ দেন খুদে জাদুকর লিওনেল মেসি। ম্যাচের বয়স 1 ঘন্টা হতেই 3-0 ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। 70 মিনিটে ভেনেজুয়েলার রন্ডন জিমিনেজ ব্যবধান কমিয়ে ইঙ্গিত দিচ্ছিলেন নাটকীয় কিছুর, কিন্তু তাদের সব সম্ভাবনায় মাটি চাপা দেন নিকোলাস গাইতানের বদলি হিসেবে মাঠে নামা এরিক লামেলা। কয়েক সেকেন্ডের ব্যবধানে লিওনেল মেসির অ্যাসিস্টে করা গোলে 4-1 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই সঙ্গে নিশ্চিত হয় লিওনেল মেসির দলের সেমিফাইনাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মেক্সিকোকে গোল বন্যায় ভাসালো চিলি। ক্যালিফোর্নিয়া লিভেস স্টেডিয়ামে মেক্সিকোকে 7-0 গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। এদুয়ার্দো ভার্গাসের 4 গোলে নিজেদের কোপা ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা বরণ করে নিতে হয় মেক্সিকোকে। ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার কলম্বিয়ার মুখোমুখি হবে চিলি। ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল বর্তমান চ্যাম্পিয়ন চিলির। 16 মিনিটে রাউল কোর্তেজের গোলে লিড পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর প্রথমার্ধের শেষ দিকে ভার্গাসের গোলে লিড দ্বিগুণ করে ক্লদিও ব্রাভোর দল। দ্বিতীয়ার্ধে মেক্সিকোর জালে শুরু হয় চিলির গোল উৎসব। 49 মিনিটে শুরুটা করেন আর্সেনাল ফরওয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। এরপর মেক্সিকোর সমর্থকদের কাঁদিয়ে 52, 54 ও 74 মিনিটে গোল করে হ্যাটট্রিকে পূর্ণ করেন এদুয়ার্দো ভার্গাস। 6 গোলে পিছিয়ে পড়া মেক্সিকো কিছু গোলের সুযোগ পেলেও চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো তাদের হতাশ করে। উল্টো দিকে ম্যাচ শেষ হবার 3 মিনিট আগে রাউল কোর্তেজের গোলে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় 7-0 ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর খিলগাঁওয়ে গুলিতে নিহত যুবক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরীফ লেখক অভিজিৎ হত্যায় সরাসরি জড়িত জানিয়েছে পুলিশ, বলছে বন্দুকযুদ্ধ। রাজধানীর উত্তরায় বৌদ্ধ মন্দিরের পাশের খালে আজও তল্লাশি চলছে, ম্যাগজিন ভর্তি আরও একটি কার্টন উদ্ধার। মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা মীর কাসেমের রিভিউ আবেদন সাজা কমার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। ঈদে বেশি ভাড়া আদায় করা হলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। নৌপথে যাত্রী দুর্ভোগ শূন্যের কোটায় নামিয়ে আনার আশ্বাস নৌমন্ত্রীর। এবং চাহিদা মাফিক গ্যাস মিলছে না রাজধানীর বেশ কিছু এলাকার বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে, বেড়েছে গ্রাহক ভোগান্তি। সংকট থাকলেও তা সীমিত বলছে তিতাস। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।